নমস্কার, আমি দেবব্রত মণ্ডল। তোমাদের সামনে আজ আবার চলে এসেছি বাংলা ব্যাকরণের সমাস ক্লাস এবং তার দ্বিতীয় পর্ব নিয়ে। আমি বাংলা ব্যাকরণের যে ক্লাসগুলো তোমাদের সামনে আলোচনা করছি, এগুলো একটু দেখলে প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের বাংলা ব্যাকরণে তেমন অসুবিধা হবে না, এটা আমি মনে করি। সমাসের বিভিন্ন দিক এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রতিটি আলোচনাগুলো এখানে আমি রাখার চেষ্টা করব। যেহেতু পরিসর স্বল্প, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট অনেক দিকগুলি আলোচনা করার চেষ্টা করব। চলো যাই আজ আলোচনা। বিষয় বাংলা ব্যাকরণ, উপএকক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, আজ আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তা দ্বন্দ্ব সমাসের প্রথম সংজ্ঞা বা ডেফিনেশনে আমরা যাই। দ্বন্দ্ব কথার অর্থ কি? দ্বন্দ্ব কথার অর্থ বিরোধিতা, এরকম বোঝায়। কিন্তু বাংলা একটি শব্দের অনেক অর্থ হয়, সেটা বাক্য বা অর্থভেদে তার অর্থ পরিবর্তন করে বোঝানো হয়। এখানে দ্বন্দ্ব কথার অর্থ কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নয়, এখানে মিল বা জোর বা দুটিরই সমান গুরুত্ব, এরকম বলছে। যে সমাসে সমসমান পদগুলির প্রতিটির অর্থই প্রধান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ দ্বন্দ্ব সমাস কি হচ্ছে, যে দুটি পদগুলিকে আমরা সমাস করতে যাচ্ছি, দুটি পদেরই অর্থ গুরুত্ব পাবে। যখন সমাস হয়ে যাবে, সেই সমাসবদ্ধ যে পদটি আমরা পাবো, সেই পদটিতে দুটি পদেরই অর্থ গুরুত্ব থাকবে, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। একটা উদাহরণে আমরা যেতে পারি, রাম ও সীতা সমান সমান রাম সীতা। এবার রাম প্রথম পদ, সীতা দ্বিতীয় পদ, প্রথম পদ বা পরপদ। এবার ও মাঝখানে রয়েছে, এটা দ্বন্দ্ব সমাসের লক্ষণ ও। এবার রাম ও সীতা, আমরা দ্বন্দ্ব সমাসে কি করেছি, রাম সীতা। দেখো এখানে রাম এবং সীতা দুটি পদেরই অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। কোনো একটি পদের প্রাধান্য লুপ্ত হয়নি, বা কোনো একটি প্রাধান্য পেয়েছে, এরকম হয়। এই জন্যই দ্বন্দ্ব সমাসটারই নাম হয়েছে দ্বন্দ্ব সমাস, যে রাম ও সীতা, রাম সীতা, অর্থাৎ সমসমান পদ এবং সমস্ত পদ দুটির অর্থ প্রাধান্য পাবে, সমান থাকবে। চলো আর একটা উদাহরণ আছে, কৃষ্ণ ও অর্জুন। কৃষ্ণ অর্জুন, দেখো কৃষ্ণ একটি পদ, অর্জুন একটি পদ, এই দুটি পদ আমরা পেয়েছি মিলে কৃষ্ণ অর্জুন। অর্থাৎ এই দুটিকে বলা হয় সমসমান পদ, আর এটি সমস্ত পদ। সমস্ত পদে কৃষ্ণ অর্জুন দুটিরই অর্থ এখানে প্রাধান্য পেয়েছে কৃষ্ণ অর্জুন। কিন্তু এই জায়গাটা খেয়াল করবে, মজাদার বিষয়, যে এখানে সন্ধি হয়েছে, কৃষ্ণ অর্জুন, কৃষ্ণ অর্জুন। এখানে মূর্ধন্য ভাঙলে মূর্ধন্য প্লাস অ, আর এখানে অ রয়েছে, অ প্লাস অ মিলে আকার হয়েছে এখানে। আর দ্বন্দ্ব সমাসে ও এগুলো উঠে যাবে, রাম ও সীতার ও উঠে গিয়েছে, কৃষ্ণ অর্জুনের এখানে ও উঠে গিয়েছে। এইভাবেই দ্বন্দ্ব সমাস করা হয়। দুটো মূল শব্দকে আমরা জুড়ে দেবো, একটি শব্দে পরিণত করবো। এই হচ্ছে দ্বন্দ্ব সমাসের লক্ষণ। চলো একটা উদাহরণ, ভাই ও বোন। খুব সহজ এটা, ভাই ও বোন। তাহলে একসাথে কি হলো, দুটিরই অর্থ মিলে ভাই বোন, একসাথে যুক্ত হয়ে গেল, ভাই বোন। এবার দেনা ও পাওনা, ও এই মাঝখানে ও উড়ে যাবে, দুটো মিলে কি তৈরি হলো, দেনা পাওনা। দেখো দেনা ও পাওনা দুটিরই যা অর্থ, এখানে কিন্তু সেই অর্থ দুটি প্রাধান্য আছে, দেনা পাওনা, কোনোটি লুপ্ত হয়নি। এই লুপ্ত না হওয়ার অনুকরণ অনুযায়ী নাম হয়েছে দ্বন্দ্ব সমাস এই সমাসটি। দোল ও দুর্গোৎসব, দোল ও দুর্গোৎসব দুটো মিলে তৈরি হলো দোল দুর্গোৎসব, ওটা মুছে যাবে বা অলুপ্ত হবে। এবার দেখো এখানে কিন্তু সন্ধি হয়েছে, দোল দুর্গোৎসব, এদেরকে তোমাকে সন্ধি করেই লিখতে হবে। সন্ধি করে না লিখলে চলে, তবে সন্ধি করে লেখাটা ছেড়ো, এবং বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটাই খুব ভালো হয়।
যদি এগুলো নিয়ে অনেক পিএইচডি হচ্ছে, রিসার্চ হচ্ছে প্রতিটি অধ্যায় নিয়ে বাংলার, তবে সন্ধি করে লেখাটাই ছিল। দোল দুর্গোৎসব এখানে সন্ধিযুক্ত করা রয়েছে। শঙ্খ চক্র গদা ও পদ্ম এটা একটা ব্যতিক্রম সমাস। আগে যেগুলো আলোচনা হয়েছে সিম্পল, এগুলো তোমরা দেখে বুঝতে পারছো, সবই পারবে, তবে এগুলো একটু ব্যতিক্রম, এটা ভেবে রাখতে হবে। শঙ্খ একটি পদ, চক্র একটি পদ, গদা একটি পদ, পদ্ম একটি পদ। এই চারটি পদকে কিভাবে আমরা জুড়ব? প্রতিটাতে কমা দেওয়া রয়েছে, প্রথমটাতে কমা রয়েছে, দ্বিতীয়টিতে কমা রয়েছে, শেষ তৃতীয় নম্বর এবং শেষ তৃতীয় নম্বর পরে কিন্তু ও দেওয়া রয়েছে। সাধারণত কি হয়, ও এবং এগুলো পরপর শব্দের শেষের শব্দে এগুলো বসে যায়। তাহলে এখানে আমি যদি শঙ্খ ও চক্র ও গদা ও পদ্ম এরকম দিলে ঠিক বাক্যটা শ্রুতিমধুর হয় না, বা বাক্যটা ঠিক শুনতে একটা বিকট হয়ে যায়, আর ব্যাকরণ নিয়ম অনুযায়ী সেই জন্য বারবার একই শব্দ ওইভাবে রিপিট করা হয় না। তাই শঙ্কর পরে কমা, চক্র পরে কমা, গদা, তারপর ও দিয়ে পদ্ম দিয়ে এবার যখন আমি শব্দগুলি জুড়ে দেবো তখন কি হলো, শঙ্খ চক্র গদা পদ্ম পরপর শব্দগুলো বসে গেল, কমা উঠে গেল, কমা উঠে গেল, ও বাদ হয়ে গেল। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের নিয়ম। শঙ্খ চক্র গদা পদ্ম, দেখো প্রতিটি পদে কিন্তু অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। আচ্ছা চলো আর একটা ব্যতিক্রম উদাহরণ দেখে নিই। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, তা তিনজনই দেবতা। এখন ব্রহ্মা, বিষ্ণু, পরপর কমা রয়েছে, এই ও মহেশ্বর। এবার যখন আমরা সমাজবদ্ধ পদে যাব বা সমস্ত পদে যাব, তখন সেটা হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসাথে এটি জুড়ে গেল। আচ্ছা, দৌ ও পৃথিবী সমান, দেখো এখানে কি হয়েছে, দৌ ও পৃথিবী সমান দেব্যা পৃথিবী, দৌটা এখানে দেব্যা হয়ে গেছে। আচ্ছা, এই দেব্যা দেব্যা পৃথিবী দৌ, এই শব্দটাই অর্থ হচ্ছে দেব্যা, দৌ ও পৃথিবী, দেব্যা পৃথিবী অবলিক দিব্যস পৃথিবী, দিব্যস পৃথিবীও বলা যায়। সাধারণত এগুলো অনেক পরীক্ষাতেই আগে পরে এসছে। তারপরটা দেখো সৎ ও অসৎ, সৎ ও অসৎ হলো সদাসৎ। এখানে এই খণ্ডতা বাংলা ব্যাকরণ নিয়মে প্রত্যয় বা সমাসের দ হয়ে যায়, এরকম কিছু নিয়ম রয়েছে, কিন্তু এটা কখন হবে, শব্দের মধ্যে থাকলে এটা চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তাই আমি এখানে দেখিয়ে দিয়েছি যে এই খণ্ডত্বটা এখানে হয়ে গেল দ, কিন্তু এটা হয়নি। আচ্ছা, তারপর আমরা আসি জাত ও আত, জাত ও আত, এটা হয়ে গেল যাতায়াত। দেখো এখানেও কিন্তু একটা সন্ধিবদ্ধ হয়ে গেছে। এই ত ভাঙলে সাধারণত কি হয়, এই ত ভাঙলে সাধারণত এটাই হয়, ত প্লাস অ ইজ ইকুয়াল টু ত। ঠিক এখান থেকে অ নেওয়া হয়েছে, আর এদিকে এই আ রয়েছে, এই অ প্লাস আ এই দুটো যুক্ত হয়ে আকার হয়েছে, অ প্লাস আ যুক্ত হয়ে আকার হয়েছে, সন্ধি হয়েছে। সমাজ যখন করবে এটা ঠিক রাখতে হবে বা এটা ভেবে রাখতে হবে যে এরপর আমি এটা কি হবে, এই দুটো জাত ও আ আমি যদি লিখে দিই জাত ও আ, সেটা কেমন হয়ে যায়, যেহেতু সন্ধিবদ্ধ শব্দ সন্ধি করেই দিতে হবে, এটা করে দেওয়াটা ভালো হয়। জাত ও আ কি হয়ে গেল, যাতায়াত। আচ্ছা, নাও এবার আমরা আরো কিছু ব্যতিক্রম সমাস আলোচনা করি দ্বন্দ্ব সমাসের মধ্যে। দেখো এখানে চর্ব, চুষ্য, লেজ্জ ও পেয়, চর্ব, চুষ্য, লেজ্জ ও পেয়, এখানে লেজ্জটা লয়কার হয়জফলা থাকে, কিন্তু আমি কেন অন্তর্জয় জফলা দিলাম, আধুনিক বাংলা ব্যাকরণের বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী লেজ্জ বানান এখন হটার পরিবর্তে অন্তর্জা হবে, যেখানেই হ থাকে সেখানেই অন্তর্জা হবে। এর একটা আলাদা ক্লাস হবে যে কোন কোন বানানগুলো
চেঞ্জ হয়েছে, কোন কোন বানানগুলো একই আছে, সেগুলো এখানে থাকবে। আচ্ছা, তাহলে চর্ব, শুষ্য, লেজ্জ ও পেয়, এখানে দেখো পরপর কমা দেওয়া রয়েছে, শেষে রয়েছে ও। আমি যদি প্রত্যেকটায় ও দিতাম তাহলে বাক্যটা কেমন হয়ে যেত, বাক্যটাই ঠিক হতো না, বা সেটা একটা দৃষ্টিকটু হতো, লেখারই একটা তেমন ভালো হতো না, বা ব্যাকরণ নিয়ম অনুযায়ী প্রত্যেকটা এরকম ও দেওয়া যায়ও না। চর্ব, শুষ্য, লেজ্জ ও পেয় সমান কি হলো? চর্ব, শুষ্য, লেজ্জ, পেয়। পুরো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা আমি চর্ব, শুষ্য, লেজ্জ ও পেয় একসাথে চর্ব, শুষ্য, লেজ্জ ও পেয় আমি দিতে পারি না। কি করতে পারি, যে হাইফেন দিয়ে শব্দগুলোকে লিখতে হবে, না হলে এই যে বাক্যটা, এই বাক্যটার যে পূর্ণ অর্থ সেটা ওইখানে ওইভাবে দাঁড়াবে না, বা সেই অর্থটা পরিপূর্ণ একটা রূপ নেয় না। আচ্ছা, নেক্সট, তারপর দেখো যে যে ও সে, যে ও সে সমান কি হচ্ছে? যে সে। এবার যে সে আমি তাহলে তো একসাথে লিখে দিতে পারি, তা একসাথে লিখে দেওয়া যায় না। কেন যায় না? এখানে মাঝখানে একটা হাইফেন দিতে হয়। কেন দিতে হয়? এটি দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস। যে ও সে দুটি সর্বনাম পদ, তোমরা সবাই জানো সর্বনাম পদ কি, বা সর্বনাম পদ কোন কোন শব্দগুলিকে আমরা সর্বনাম পদ বলতে পারি। এটা একটু দেখে নিও সর্বনাম পদের চ্যাপ্টারটা। তো তুমি ও আমি, এখানে ও দিয়ে যুক্ত আছে তুমি ও আমি, এখানে তুমি আমি এটা লেখা যাবে না, যেহেতু দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব, তুমি ও আমি দুটি সর্বনাম পদ, যে সে তুমি আমি, তাই এখানে একটা হাইফেন থাকবে। খেয়াল রাখতে হবে যখন দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস যখন আমরা করতে যাব, তখন মাঝখানে একটা করে হাইফেন আমরা দেব। আচ্ছা চলো, তারপর আমরা অন্যটা যাই। হেসে ও খেলে, হেসে ও খেলে দুটি পদ আছে, দুটি অসমাপিকা ক্রিয়া, হেসে এবং খেলে দুটি অসমাপিকা ক্রিয়া। তাহলে হেসে ও খেলে সমান কি হলো? হেসে খেলে। দেখো হেসে খেলের মধ্যেও একটা আমরা হাইফেন দিয়েছি, এটা ও তুলে দিয়ে হেসে খেলে ডাইরেক্ট লিখে দিতে পারতাম, কিন্তু সেটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? যেহেতু দুটি অসমাপিকা ক্রিয়া, দুটি অসমাপিকা ক্রিয়ার মধ্যে যখন দ্বন্দ্ব হবে তখন আমরা একটা করে মাঝখানে হাইফেন দেব। আচ্ছা, নে ও খেয়ে, এখন নেও অসমাপিকা ক্রিয়া, খেয়েও অসমাপিকা ক্রিয়া। এই যে দুটি অসমাপিকা ক্রিয়ার মধ্যে যখন সমাস করতে যাবো, ঠিক তেমনি ওর পরিবর্তে ও তুলে এখানে একটা হাইফেন দেবো, নে ও খেয়ে, দুটি অসমাপিকা ক্রিয়ার দ্বন্দ্ব। এখন সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কাকে বলে এগুলো একটু পড়ে নিতে হবে, নাহলে এরপরে ক্লাসে আমি দেব। আচ্ছা নেক্সট আমরা আসি, দেখো দেখ ও শোন, দেখ ও শোন, বা দেখো ও শোনো, দেখো শোনো দুটি সমাপিকা ক্রিয়া। তা দুটি সমাপিকা ক্রিয়ার তখন যখন দ্বন্দ্ব হবে তখন মাঝখানে একটা হাইফেন থাকবে। ঠিক তেমনি হাসি ও খেলি, দেখ ও শোন, হাসি ও খেলি, হাসি খেলি, মাঝখানে একটা হাইফেন থাকবে। দুটি সমাপিকা ক্রিয়ার দ্বন্দ্ব যখন এই ধরনের সমাসগুলো আসবে, তখন কিন্তু আমরা একসাথে ডাইরেক্ট সমাস করে লিখে দিতে পারবো না, সরাসরি সমাস করে লিখে দিতে পারবো না। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সমাস করতে গেলে খেয়াল রাখতে হবে যে সর্বনাম পদ কাকে বলে, সমাপিকা ক্রিয়া কাকে বলে, বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে, কোনগুলি সর্বনাম পদ, কোনগুলি সমাপিকা ক্রিয়া, কোনগুলি অসমাপিকা ক্রিয়া, এইগুলো একটু দেখে নিয়ে সমাস করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। গড়ে করে গেলে হবে না। এখন অনেকে মুখস্থ করে, মুখস্থ করেও হবে, কিন্তু ওটা ঠিকঠাক হয় না। ব্যাকরণ নিয়ম মেনে করাটাই শ্রেয়। সহজ তো নিয়ম, তেমন তো কিছুই না। তারপর দেখো এখানে একটু ব্যতিক্রম আছে, একটি সমস্যার মধ্যে দুটি সমস্যা চলে আসবে। সেগুলো কেমন? দেখো সহজ সরল, সহজ সরল এটাকে আমরা কি করছি? সহজ সরল, খুব ভালো, এটা দ্বন্দ্ব সমাস হয়ে গেল। ঠিক তেমনি এই সহজ সরলকে আমরা আরেকটা পদে পরিণত করতে পারি, বা আরেকটা সমাসে পরিণত করতে পারি। সহজ সরল কথার অর্থ কি? সমাস করতে গেলে সেই শব্দটাকে ভাবতে হবে যে এর মূল অর্থটা কি।
মূল অর্থ অনুযায়ী সমাস। যখন সমস্ত পদ দেবে, যখন সহজ সরল দেবে, তখন তোমাকে সমস্যমান পদ বার করতে হবে। তখন কীভাবে ভাব দেবে? সহজ সরল কথার অর্থ কি? সহজ সরল এমন কিছু, তাহলে সহজ সরল দ্বন্দ্ব সমাস হয়ে গেল। আবার সহজ সরলকে আমরা এভাবে ভাবতে পারি, যা সহজ তাই সরল, যা সহজ তাই সরল। এই যা, তা, যাই, তাই এরকম ধরনের যখন শব্দগুলি বা এরকম ধরনের পদগুলি যখন যুক্ত হয়ে যাবে, তখন সেটা কর্মধারা সমাস হয়ে যাবে। তাহলে একটি সমাসের দুটি রূপ, দুটি কারেক্ট, কোনোটাই খাটবে না, কোনোটাই কাটবে না, কোনোটাতেই কোনো সমস্যা নেই। তেমনি দিন দরিদ্র। দিন দরিদ্র কী হবে? এটা আমি আর করে দিই না, এটা একটু ভাবি আমরা। দিন ও দরিদ্র, দিন দরিদ্র কথার অর্থ হচ্ছে দিন ও দরিদ্র। ঠিক তেমনি এটা দ্বন্দ্ব সমাস হয়ে গেল। ঠিক তেমনি আবার ঘুরিয়ে যদি আমরা করি, যা দিন তাই দরিদ্র, যেই যা দিন তাই দরিদ্র করব সেই হয়ে যাবে কর্মধারয় সমাস। এইগুলো ব্যতিক্রম সমাস। আচ্ছা, আমরা এবার আলোচনা করি। দেখো, সমাস, দ্বন্দ্ব সমাস কিভাবে চিনব? যখন ফর্মে থাকবে, সংস্করণ পদ দেওয়া থাকবে, কখনো কমা থাকবে, কখনো কমা থাকবে, আচ্ছা, তারপর কখনো ও দিয়ে যুক্ত হবে, কখনো এবং দিয়ে যুক্ত হবে, কখনো আর দিয়ে যুক্ত হবে। তাহলে কমা, ও এবং আর এইগুলি দিয়ে দ্বন্দ্ব সমাসের ফর্ম বা দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদ সাজানো হয়। এর বাইরে সাধারণত আর হয় না। এইগুলো আপাতত খেয়াল রাখলে হয়ে যাবে। আচ্ছা, সমাসের প্রতিটি অধ্যায় আলোচনা করার পরে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সমাস, যেগুলো ক্লাসের ভিতরে রাখা হয়নি, যেগুলো প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বিগত বছর এসছে বা আসতে পারে, বা আরও অন্য অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো আসে, সেগুলির একটা লিস্ট বা চার্ট আমি দিয়ে দেবো। এগুলো প্র্যাকটিস করলে এগুলো ভেঙে ভেঙে এর ফর্মে অন্যগুলি করা যাবে। তাহলে আজ কি আলোচনা হলো? আজ হলো দ্বন্দ্ব সমাস পার্ট নাম্বার 2, সংজ্ঞা আলোচনা হলো, উদাহরণ আলোচনা হলো, এবং ব্যতিক্রম কিছু সমাস যেগুলি দ্বন্দ্ব সমাসের মধ্যে রয়েছে বা দ্বন্দ্ব সমাসের ব্যতিক্রম কিছু সমাস, সেগুলি আমরা আলোচনা করলাম। কি কি দিয়ে দ্বন্দ্ব সমাস হয়? কমা, ও এবং আর, এগুলো দিয়ে দ্বন্দ্ব সমাস হয়। আচ্ছা, তোমরা আমার পাশে থাকো। আমি বাংলা ব্যাকরণ, বাংলার লিঙ্গুইস্টিক্স যে পার্ট রয়েছে, ভাষাতত্ত্ব, সেগুলি কঠিন কঠিন যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি আমরা আলোচনা করব তোমাদের সামনে। তারপরে আরও অনেক যে অধ্যায়গুলো রয়েছে বাংলা সাহিত্যের মধ্যে, বঙ্গানুবাদ, এগুলো সহজ সরলের মধ্যে রয়েছে, বা কঠিন কঠিন পাঠ যা যা রয়েছে সবগুলো তোমাদের সামনে পরপর ধাপে ধাপে আলোচনা করব। তোমরা যদি ক্লাস ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটু লাইক, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। নমস্কার, আজ এই অবধি।